সাহিত্য জগৎ, নাটক, এই যে প্রীতিটা আমরা যখন শুরুই করলাম, বুদ্ধবাবুর আবৃত্তি করছেন সেটা দিয়ে শুরুই করলাম আর কি আমাদের অনুষ্ঠানটা, সেই বিশেষ কিছু ঘটনা। সৌমিত্রদা, আমি থিয়েটার করি, কিন্তু আমি তথ্য ও সংস্কৃতি বিভাগে চাকরি করেছি। আমি এতে চাকরি করতাম কেন্দ্রীয় সরকারে, চাকরি ছেড়ে দিয়ে, মানে আকাশবাণীতে চাকরি ছেড়ে দিয়ে এখানে এসেছিলাম। কিন্তু তার আগে আমাদের ছোটোবেলায়, মানে একেবারেই কৈশোরে, তখন আমি যেখানে থাকি আর কি, উত্তর কলকাতায় হরিঘোষ স্ট্রিট অঞ্চলে, ওদের একটা নাটকের সংস্থা ছিল প্রয়াস বলে। বিদ্যুৎ নাগ ছিলেন সেই নাটক দলের নির্দেশক। বিদ্যুৎ দা এবং বুদ্ধদেব বাবু, ওরা দুজনে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আর ছিলেন ওদের পাড়া যেখানে থাকতেন রামধন মিত্র লেনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আত্মীয় গৌরভদ্র, এদের নিয়ে নাটকের দল ছিল। তখন সেই নাটকের নাম ছিল বিজয়ের অপেক্ষায়। সেই নাটক ওরা প্রথম করেছিলেন। তারপরে আমি শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, এরা আমার খুব ঘনিষ্ঠ মানুষ ছিল, তাকে নানা গল্প শুনেছি। যেমন একটা কথা, যে শক্তিদা যখন একাডেমি পুরস্কার পেলেন, তার পরের দিন সকালবেলা শক্তিদা বাড়ির সঙ্গে, সন্ধ্যাবেলা ছিল, শক্তিদার ছেলের জন্মদিন ছিল, আমরা কয়েকজন গেছিলাম। পরের দিন সকালে শক্তিদার বাড়িতে একটা কাজে গেছে, দেখি বুদ্ধদেব বাবু বসে আছেন। তখন তিনি মন্ত্রী নন। এই প্রসঙ্গে একটা কথা বলি, শক্তিদার বিখ্যাত লেখা হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, এই কবিতাটা কিন্তু বুদ্ধদেববাবু নিজে শক্তিদার কাছ থেকে নেন। অনেক কবিতা মানে চাইছিলেন, তখন কথা বলে একটা লিটল ম্যাগাজিন তারা বার করছিলেন, সেই ম্যাগাজিনের জন্যে শক্তিদা এই কবিতাটা দিয়েছিলেন। এবং শক্তিদার প্রতি প্রবল একটা ভালোবাসা ছিল। যেমন সুনীলদার প্রতি একটা, যখন হয় সিটি অফ জয় হয়, তখন সুনীলদার সঙ্গে মতান্তর হয়েছিল, কিন্তু দূরে ঠেলে দেননি। পরে তার সঙ্গে গভীর বন্ধুতা হয়। তার একটা ঘটনা উল্লেখ করি আমি, যে তখন বুদ্ধদেববাবু ওই 93 সালে মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। তারপরে ওরা একটা অনুষ্ঠানে শিলিগুড়ি যাচ্ছেন, সেখানে বুদ্ধদেববাবু যাচ্ছেন। আমাকে একজন বললেন ফোন করে যে সুনীলদাকে বলতে হবে, সুনীলদা যদি যান সঙ্গে। বুদ্ধদেববাবু, সুনীলদা মানে সুনীল গঙ্গোপাধ্যায় এবং তার সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন তারা, এবং আরও একজন ছিলেন, তারা ট্রেনে করে গেলেন দার্জিলিং মেলে। তখন উনি ট্রেনে করে যেতেন এবং সেখানে অনুষ্ঠান শেষ করে ট্রেনে করে ফিরলেন। এই যে ট্রেন যাত্রাটা, সুনীলদার সঙ্গে যে কী অদ্ভুত একটা সম্পর্ক তৈরি হলো, বোঝা কথাবার্তা বলা, এবং সে সম্পর্ক দীর্ঘদিন মানে সুনীলদা থাকাকালীন পর্যন্ত স্থায়ী হয়েছিল। এবং নানা ঘটনার মধ্যে থাকতেন, বইয়ের আদান প্রদান ছিল। এবং উনি তো, বুদ্ধদেববাবু তো লেখাপড়ায় অসম্ভব পড়াশুনো করতেন সারাক্ষণে। মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার কাজ। আমাকে একবার বলেছেন যে একটা অহিংসা উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়, এই উপন্যাসটা যদি সিনেমা করা যায়, এবং বললেন সুনীলদাকে দিয়ে এটা চিত্রনাট্য লেখাতে হবে। চিত্রনাট্য লিখেছিলেন। তারপরে কাজটা শুরুও হয়েছিল, কিন্তু পরে সেটা শেষ করা হলো না নানাবিধ কারণে। যিনি পরিচালক ছিলেন তার জন্যে, আমাদের গৌতম ঘোষ বিষয়টি অনেকটাই জানেন। এই নানা ব্যাপারে তার একটা আগ্রহ। যেমন ধরুন, সুবিনয় রায় রবীন্দ্র সদনে গান গাইবেন না বলেছেন, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র জয়ন্তীতে। আমায় বললেন উনি গাইবেন না কেন, আপনি সকালবেলা বাড়িতে যাবেন, আমি ওর সঙ্গে কথা বলবো, ওকে নিয়ে আসার ব্যবস্থা করবেন। এই যে প্রীতি, ভালোবাসা, এই যে তার দরদ, সাহিত্য শুধু মানে ভীষণভাবে রবীন্দ্রসঙ্গীত শুনতেন। এবং শান্তিনিকেতনে যখন গেছেন বোলপুরে কোনো কাজে, তার 3টে যাওয়ার জায়গা ছিল। ভূদেব চৌধুরী তার মাস্টারমশাই ছিলেন, বাংলার মাস্টারমশাই ছিলেন প্রেসিডেন্সি কলেজে। ভূদেববাবুর বাড়িতে দেখা করবেন, সেখান থেকে পুরোপুরিতে ভূদেববাবু থাকতেন। সেখান থেকে যাবেন নীলিমা সেনের বাড়ি, সেখান থেকে যাবেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের তার সঙ্গে তাদের বাড়ির একটা সম্পর্ক ছিল। বুদ্ধদেববাবু কাকা মনোজ ভট্টাচার্যের সঙ্গে তাদের একটা বন্ধুত্ব ছিল। এবং রবীন্দ্রসঙ্গীতকে তিনি তো মানে এত ভালোবাসতেন, নানাভাবে রবীন্দ্রসঙ্গীত শুনতেন। আমি 2-1 করে গান গাইতেও শুনেছি, জোর করে কোনোদিন গাইতে বলা যায় না। এবং থিয়েটার একটা সময় তো থিয়েটার দেখতেন একাডেমিতে এসে, চর্চার মধ্যে সবসময় একেবারে নিজেকে থাকতেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নিয়ে তিনি একটা অসম্ভব ভালো প্রবন্ধের বই লিখেছিলেন। আমি গৌতমদার কাছ থেকেও সেগুলো জানার চেষ্টা করবো আর কি। প্রসূনদার সঙ্গে যেমন কথা বললাম, রূপমদা আপনার অভিজ্ঞতা কি বলে?
আমার তো ওনার সঙ্গে অনেক রকম অভিজ্ঞতা আছে, তবে ওর একটা দিক অনেকেই জানেন না। মানে এটা আমি এই কারণে বলি যে এইটা নিয়ে আমার সঙ্গে ওর অনেকবার আলোচনা হয়েছে। উনি বলতেন যে আমি ক্ষমতায় থাকতে চাই না, আমার কয়েকটা কাজ আছে সামনে, 3টে কাজের কথা বলেছিলেন, এই 3টে কাজ কমপ্লিট করে আমি চলে যাব। প্রথম কাজটাই ছিল যে রুরাল ইন্ডাস্ট্রিকে কি করে বাড়ানো যায়। 39টা কোল্ড স্টোরেজ মানে মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ করবার জন্য করেছিলেন। ওনার হিসেবে ছিল যে কয়েক লক্ষ টন প্রতি বছর পশ্চিমবঙ্গে সবজি নষ্ট হয়, সেগুলোকে যদি বাঁচানো যায়, সেভ করা যায়, চাষিদের লাভ, মানুষের লাভ। দ্বিতীয় ছিল, আপনারা জানেন যে ওই আম এবং ওই পতাকা বিড়ির যে মালিক, উনি একটা করেছিলেন ইটালি থেকে মেশিন নিয়ে, সেই মেশিনটার দাম ছিল 7 কোটি টাকা। ওইটা দিয়ে আম আর লিচুকে প্রসেস করে ভাইরাস ফ্রি করে একদম এক্সপোর্ট করে যাওয়া, প্যাকেজিং করে এক্সপোর্ট করা। উনি চেয়েছিলেন প্রতি ডিস্ট্রিক্টে ওই রকম, যার জন্য উনি নিয়েছিলেন যে প্রতি জেলায় একটা অর্চার্ড তৈরি হোক। মুশকিলটা হলো কখন ওনার এই প্রবলেমগুলো মাথায় খেলতে আরম্ভ করলো মুখ্যমন্ত্রী হওয়ার পর। প্রথম 5 বছরের শেষের দিক থেকে এটা শুরু হলো যে উনি দেখলেন এই প্রবলেমটা হয়ে যাচ্ছে, কারণ অলরেডি তখন যে ল্যান্ড রিফর্মসের সুফল ছিল সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে। অর্থাৎ একটা সেকেন্ডারি রিফর্মস দরকার ওখানে, তা না হলে যেটা শুরু হয়েছিল যে লোকে একটু শিক্ষিত হয়ে আর জমিতে কাজ করতে চাইলো না, পড়াশোনা করে জমিতে কাজ করতে চাইলো না, এরা বাইরের মুখী হলো প্রথম। এইটা একটা বড় প্রবলেম হয়েছিল। এর সঙ্গে এইটার সঙ্গে আরও 2টো ব্যাপার ছিল, অর্থাৎ এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচারকে জোর করো, তাতে গ্রামের মানুষের মিলবে, এক্সপোর্ট করার করো। এই এক্সপোর্টটা তো আনাজেও হতে পারত, হয়েওছে এক্সপোর্ট, আনাজ ওর আমলেই হয়েছে, বেশি করে শাকসবজি এক্সপোর্ট করা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। এরপরে যেটা বলেছিলেন যে একটা ইন্ডাস্ট্রি দরকার। গাড়িটাকে কেন চুজ করেছিলেন, যে তখন অবধি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম ম্যান পাওয়ার দরকার হয়, ওই জন্য উনি টাটাকে বলবেন। সিঙ্গুর কেন, টাটা জায়গা দেখে সিঙ্গুরটাকে পছন্দ করেছিল। এবং টাটাকে মনে রাখবেন, অন্য দেশে নর্থ ইস্টার্ন স্টেটে করবার জন্য যে বেনিফিট দেয়া যায়, পার্টিকুলারলি কিছুই দিতে হবে না টাটাকে, সমস্তটাই করে দেবে গভর্নমেন্টের থেকে, সেইটাকে উনি এগ্রি করেন যাতে একটা টাটা এখানে ইন্ডাস্ট্রি করে। আর চিন্তা ছিল ওনার হলদিয়া এবং ওই মেদিনীপুরে দীঘার ওই অঞ্চলটা, হলদিয়া অঞ্চলে, ওখানে পেট্রো হাব একটা বড় তৈরি করা, যাতে করে আপনারা জানেন যে সব থেকে বিপর্যস্ত যে জায়গা এখন পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু দীঘা থেকে শুরু হয়ে ক্রমশ কাঁথি এদিকে চলে আসছে, হলদিয়ার দিকে। এইটা প্রবলেম, এইটাকে আটকাবার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।